গত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে একটা ছবি প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। সেই ছবিটাই দেখা যাচ্ছে একজন মধ্যবয়স্ক মহিলা, একজন মধ্যবয়স্ক পুরুষ এবং তাদের মাঝখানে একটি ছোট্ট ছেলে। সে ছেলেটার নাম পরিচয় যতটা জানা যায়নি বা ছবিটা দেখে এরকম কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু তোমরা সবাই জানো যে ছবিটা কার। এই ছবিটা যদি কোনো কারোরই না হতো বা ওদের ফ্যামিলি ফটো যদি না হতো, যেটা যদি মমতা ব্যানার্জির পুত্র, তার স্বামী বা মমতা ব্যানার্জির যদি না হতো, তাহলে তৃণমূলের মুখপাত্ররা এই ছবি নিয়ে এতটা পরিমাণে উৎসাহ বোধ করতো না বা এসে ইন্টারভিউ দিয়ে বলতো না কি এই ছবিটা এর নয় ওর। ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী হবেন। তো হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী হবেন। তার কারণ হচ্ছে বেটা তো বেটা তো মুখ্যমন্ত্রী হবে। যেরকম বাবার পরে ছেলের ওটা তার সম্পত্তি বা তার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে, সেই রকমভাবে এটা তো একটা ব্যবসা। পশ্চিমবঙ্গের এই যে তৃণমূল পার্টি, এটা তো একটা কোম্পানি, তো এই কোম্পানি দেখাশোনার দায়িত্ব মায়ের পরে ছেলেকেই তো নিতে হবে। যদিও বাবার নাম আমরা এতদিন পর্যন্ত কেউ জানি না বা শুনিনি, তো কোম্পানির দায়িত্ব ছেলে নেবে, এটা তো অস্বাভাবিক কিছুই নয়। তো এটা সংবাদ মাধ্যমে এসে বলার সেরকম কোনো কিছুই নেই। ये बड़ी अच्छी बात कही आप। চ্যালেঞ্জ করলাম, আপনারা ঠেকাতে পারবেন না। এখানে চ্যালেঞ্জ করার কিছুই নেই, ঠেকানোর কোনো প্রশ্নই আসে না। দেখো, বাবার সম্পত্তিতে ছেলেই পাবে বা মায়ের সম্পত্তিতে ছেলেই পাবে, এখানে ঠেকানির কোনো প্রশ্নই আসে না। তোমাদের মতো যারা আরও উপরে যেতে চাইছো বা বেটার জায়গায় যেতে চাইছো, তো তারাই ঠেকাবে। বাদ বাকি বিরোধী দল কেন ঠেকাতে যাবে? ঠেকানোর দায়িত্ব হচ্ছে তোমাদের, কারণ তোমাদের ভেতরে পেছন মারামারি চলে, তাই ঠেকাবে তোমরা, আর অন্য কোনো দল ঠেকাতে যাবে না। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाप। জান মশাই, আপনাকে চ্যালেঞ্জ করলাম, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। জনপ্রতিনিধি দল একটা বানিয়েছিল কেন্দ্র সরকার, তখন সেখানে ইউসুফ পাঠানের নাম রাখা হয়েছিল, কিন্তু মমতাময়ী মাতা তিনি তার বেটাকে পাঠানোর জন্য ইউসুফ পাঠানের নামটা কেটে তিনি তার বেটাকে পাঠালেন। বেটা গিয়ে ওখানে ভাষণ দিচ্ছে, বেটা গিয়ে ওখানে সব কিছু বলছে। ইউসুফ পাঠান গেলে হয়তো এনাদের কোনো ক্ষতি হতো। মেন হচ্ছে বেটাকে সবার সামনে তুলে ধরতে হবে, বেটাকে যেন সবাই চেনে, আর বাকি লোকগুলোকে যেন কেউ না চিনতে পারে। কারণ বাংলায় বিজেপির কোনো ভবিষ্যৎ। দেখো, কোন দলের অস্তিত্ব আছে কি নেই সেটা সময় প্রমাণ করবে, কিন্তু কোন দল এখন বর্তমানে আছে, তাদের সংস্কার কি, তাদের নীতি কি, আদর্শ কি, তাদের দলে যে লোকগুলো আছে তারা কোন প্রকৃতির লোক, তারা কোন ধরনের লোক। কিছু লোক তো আছে 3-4 বছর ধরে জেল খেটে আসা লোক, আবার প্রেজেন্ট ভ্যানের সামনে গিয়ে বলেছিল আমার যে এই দুর্নীতির যে সব রকম সুযোগ সুবিধা নিয়েছে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তো এই রকম কিছু লোক আছে তাদের দলে, যারা ঘর শত্রু বিভীষণ হয়, যারা খায় মায়ের থালায় কিন্তু ফুটো করে দেয় সেই থালা খাবার পরে। এইরকম লোক আমরা দেখেছি। আবার কিছু কিছু লোক আছে যাদেরকে কোনো একটা পদ থেকে সরিয়ে দিলে কাঁদতে কাঁদতে ক্যামেরার সামনে এসে বলে কি করিনি, আমি কি করিনি, সব কিছুই তো করেছি, কিন্তু আমার সাথে এরকম রাজনীতি হচ্ছে। এরকম করেও কান্নাকাটি অনেকে করে। সেটাকে তুমি তো চেনো কুণালদা, তোমারও চেনার কথা। এটা বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর পর আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে বলছেন মুখ্যমন্ত্রী হতে দেবেন না আপনারা, আর তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, ক্ষমতা থাকলে আটকে নিন, ততদিন আপনারা দেখার জন্য কেন্দ্রের ক্ষমতাতেও বসে থাকবেন না। উনি কতদিন চাইবেন কিনা আমি জানি না, তবে ওনার যে চেয়ারের লোভ প্রচুর পরিমাণে আছে সেটা আমরা ভালো করেই জানি। তো উনি হঠাৎ করে ক্ষমতা ছাড়বেন না, আর যখন ছাড়বেন তখন এই দলের কোনো অস্তিত্ব থাকবে না। এই দলের আধার বেশি লোক ওরা সব জেলে থাকবে, কারণ ওদের স্থানটা হচ্ছে জেলে। ওদের স্থান আমাদের সাধারণ মানুষের সাথে নয়, ওদের স্থান হচ্ছে একটা ঘরের মধ্যে, যেখানটায় অতটুকু পরিমাণ আলো জুটবে সেই সব স্থানে। কারণ এরা বেঁচে থাকতে থাকতে মানে যারা ক্ষমতায় থাকতে থাকতে এরা অনেক রকমের সুযোগ সুবিধা বিলাসিতা সব কিছু ভোগ করেছে। একটা সময় গিয়ে এদেরও জেল যাত্রার সময় আসবে। আমরা খুব স্পষ্টভাবে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন এবং থাকবেন। আপনারা তাকে পরাজিত করতে পারবেন না। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো এত কনফিডেন্টলি যে তোমরা যে এরপরে যে ভোটটা আসছে তাতে রিগিং করবে, তোমরা চুরি করবে, তোমরা লোককে মেরে ধরে হলেও ভোট নেবে। তো তোমরা এত কনফিডেন্টলি কী করে বলতে পারো যে উনি মুখ্যমন্ত্রী হবেন? তো এর থেকে বোঝা যাচ্ছে যে তোমরা যে কোনো প্রকারে আইনিভাবে না হয় বেআইনিভাবে তোমরা তাকে মুখ্যমন্ত্রী বানিয়েই ছাড়বে। একটা ফটো খুব পরিমাণে ভাইরাল হয়েছে, ইশিকা দাস নামক একটা মেয়ে, সে লিখেছে যে এরা কারা, চিনতে পারছেন? তো উনি একটা ফটো দিয়েছেন, এই ফটোটা নিয়ে অনেক বেশি ভাইরাল হচ্ছে, ফটোটা অনেক বেশি কৌতূহল মানুষের মনে জন্মেছে। তো এই কৌতূহল ভাঙতে তৃণমূলের যারা মুখপাত্ররা আছেন তাদের মধ্যে অনেকজন বলেছেন কথা, আর কিছু কিছু জন ফেসবুকে পোস্ট করেছেন, তাদের মধ্যে আমাদের কুণালদা অন্যতম। তো কুণালদা কী লিখেছেন সেটা পড়ে আমি তোমাদের শোনাচ্ছি। তিনি লিখেছেন, ছবি নিয়ে কৌতূহল, জেনে রাখুন ছবিতে পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। এই ছবির অপপ্রয়োগ করে একাংশের জানোয়ার মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে বিকৃত ইঙ্গিতপূর্ণ কুৎসিত প্রচার করছে। বিজেপি এবং বিরোধীদের একাংশ কুৎসাকারীদের স্পন্সর করছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের নোংরা আক্রমণ যারা করছে তারা জেনে রাখুক শৈশব থেকে পরিবারের তার লড়াকু জীবন, ভাই বোনেদের নিয়ে অভিভাবকের ভূমিকা পালন, রাজনীতিতে কত সংগ্রাম করে এগিয়ে চলা বাংলা তথা ভারতের মানুষ জানেন।
গোটা বিশ্বের বাঙালি প্রবাসী ভারতীয়রা মমতাদিকে ভালোবাসেন, সম্মান করেন এবং এই ছবির অপব্যবহার যারা বিকৃত প্রচার করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও জরুরি। এখন আইনি ব্যবস্থা যদি নিতে হয় তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও নেওয়া উচিত। কারণ আমাদের পশ্চিমবঙ্গে যখন নরেন্দ্র মোদী এসেছিলেন মানে প্রচার করতে, তাদের রাজনৈতিক প্রচার, তো সেখানে তিনি অপারেশন সিন্দুর নিয়ে দুটো কথা বলেছিলেন, তিনি ভারতের সেনাবাহিনীকে নিয়ে দুটো কথা বলেছিলেন। তখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পার্সোনালি অ্যাটাক করেছিলেন যে আপনি আপনার স্ত্রীর মাথায় কেন সিঁদুর দেন না, আপনি কি কারোর স্বামী নন? তো এটা কোনো পার্সোনাল অ্যাটাক নয়। এই সব অ্যাটাকগুলো আমাদের যারা মুখপাত্ররা আছে তৃণমূলের, তাদের চোখে পুড়ে গেছে, তারা দেখতে পায় না। তাদের মতো এত ছোটো লোক জানোয়ার প্রকৃতির মানুষ দুটো নেই। এই যে একাংশের জানোয়ার লিখেছে, এই জানোয়ারের মধ্যে কুণাল ঘোষ অন্যতম। এ হচ্ছে বড় মাপের জানোয়ার। এ হচ্ছে জঙ্গলে থাকে, এর পদ থেকে সরিয়ে দিলে জঙ্গলে চলে যায় কাঁদতে কাঁদতে। আবার যখন কোনো একটা পদ দিয়ে দেয় বা হাড্ডি দিয়ে দেয় তখন আবার দৌড়ে দৌড়ে চলে আসে, দিয়ে হাড্ডিটাকে তুলে খেয়ে নেয়। আরও বলেছেন যে আরও বলে রাখি, যাঁর লেখা একটি বইকে ব্যবহার করে এত অপপ্রচার, জেনে রাখুন সেই ব্যক্তির বিরুদ্ধেই বধূ নির্যাতনের অভিযোগ ছিল। অভিযোগ করেছিলেন তার পুত্রবধূ অভিনেত্রী শম্পা ঘোষ। তিনি শত্রুঘ্ন সিনহার অন্তর্জলি যাত্রা ছবির নায়িকা। একাধিকবার তিনি সংবাদ প্রতিদিনের দপ্তরেও এসেছেন অভিযোগ নিয়ে, খবরও হয়েছে সেসব। এই অভিযোগ আরও কিছু অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করেন। সে সময় দেখা যায় সিপিএমের দুই নেতার সঙ্গে এই ব্যক্তির যোগাযোগ নিবিড় হয়। পুত্রবধূর করা অভিযোগে বামফ্রন্ট সরকারের পুলিশ নিষ্ক্রিয় হয়ে যায়। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করা বই লিখে সিপিএমের গুডবুকে গ্রেপ্তার এড়ান ওই ব্যক্তি। শম্পা ঘোষ যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে অকাল মৃত্যু না হতেন তাহলে ওই ব্যক্তির কপালে দুঃখ ছিল। যেসব জানোয়ার এই ছবির অপপ্রচার করে বাংলার মুখ্যমন্ত্রীকে মিথ্যা ঘটনায় বিদ্ধ করতে চাইছে, ব্যক্তি আক্রমণের সব সীমা লঙ্ঘন করেছে, তারা সব বাঁদরামি বন্ধ করুন। দেখো, বাঁদরামি শুরু হয়েছিল মুখ্যমন্ত্রীর জন্মের পর থেকেই। তো তিনি তার জন্ম নিয়েও অনেক রকম সংশয় বা অনেক রকমের বহুত মিথ্যে কথা বলেছেন। এই সব মিথ্যে কথা বলার পরে তিনি যখন শান্ত হননি তখন তিনি তার বাবাকে নিয়ে মিথ্যে, মাকে নিয়ে মিথ্যে, ভাইদেরকে নিয়ে মিথ্যে, তিনি তার পড়াশোনা নিয়ে মিথ্যে, এত মিথ্যে তিনি বলেছেন। প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা কনসার্টে গিয়ে তিনি বহুত পরিমাণে মিথ্যে কথা বলেছেন। তো এত মিথ্যে যখন মানুষ নিতে পারেনি তখন তোমার যে রটানোগুলো মিথ্যেগুলো, এই ছবিটা নিয়ে যে এইসব কথাবার্তা, বা যে মানুষটা একটা বই লিখেছে, যে প্রমাণ দিয়েছে, তার ফ্যামিলি নিয়ে টানাটানি, টানা হিচড়া করা, এটা তোমাদেরই দলের কালচার, তোমাদেরই দলের নীতি। এখন মমতা পুত্র অভিষেক তিনি আমাদের ভারতের বাইরের যে দেশগুলো আছে ওখানে গিয়ে শান্তির প্রচার করতে গেছেন। তো বর্তমানে লন্ডন এবং জাপান এরকম অনেক রকম দেশে তিনি ঘুরে ঘুরে শান্তির বার্তা দিতে চেয়েছেন বা অপারেশন সিন্দুরে সাফল্য নিয়ে বলতে গেছেন। কিন্তু তিনি একজন জনপ্রতিনিধি হিসাবে গেছেন একটা দলের প্রতিনিধিত্ব করতে। তো এখানটায় মমতা ব্যানার্জি প্রমাণ করেছেন যে তার দলে তো আরও অনেক রকমের লোক আছে বা অনেক পুরনো নেতা আছে, তাদেরকে সামনে না নিয়ে এসে তিনি অভিষেক ব্যানার্জিকে প্রথমে এগিয়ে দিয়েছেন। এর থেকে কী প্রমাণ হয়? পারিবারতান্ত্রিক এবং রাজনৈতিকভাবে বা পার্সোনালি কোনো সম্পর্ক থাকার জন্য অভিষেক ব্যানার্জিকে তিনি সবার আগে রাখেন। তারপরে অন্যান্য নেতারা যদি স্থান পায় তো পায়, নাহলে পায় না। তো এখান থেকে প্রমাণ হয় যে মমতা ব্যানার্জির পুত্রই কিন্তু উনি। তার কারণ হচ্ছে আরও এত এত নেতা আছে, তাদেরকে কোনো পদ দেওয়া হচ্ছে না। অভিষেক ব্যানার্জিকে সর্বভারতীয় সভাপতি করে রাখা হয়েছে। দেখো, তোমাদের দলের যে সংস্কার বা তোমাদের দলের লোকেদের যে চরিত্র, এগুলো নিয়ে আলোচনা তো অনেক আগেই হয়ে গেছে। অনুব্রত মণ্ডল যিনি এই পুলিশকে তার মা, বোন, স্ত্রীকে তুলে গালাগালি করেছেন, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। কিন্তু একজন যে সামান্য ছাত্র নেতা, তাকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হলো। কিন্তু বর্তমানে যিনি এই কথাটা বলেছিলেন তার বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা হয়নি। তার কারণ হচ্ছে উনি বেশি টাকা তুলে দেন। এখানটায় টাকার খেল। এই যে টাকাগুলো, এগুলো মুখ্যমন্ত্রী তার নিজের কাছে রেখে এগুলো করেন। তো আমাদের মুখ্যমন্ত্রী এতটা মানবিক আর এতটা সহানুভূতিশীল যে যিনি তার বেটা ছাড়া আর অন্য কাউকে জানেন না। এই ছবিটা কার সেটা আমরা ঠিক জানি না বা বুঝতে পারা যাচ্ছে না ঠিকঠাকভাবে। তো এর মধ্যে একটা কিছু আছে, না হলে তৃণমূলের মুখপাত্ররা বিবৃতিটা কেন দেবে? বিবৃতি দেওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর এরা সত্যিটাকে যে মিথ্যে কী করে বানাতে হয় এরা ভালোভাবেই জানে। আজকে 5-6 দিন ধরে একটা জিনিস চলছে যে অনুব্রত মণ্ডল নামক একটা চামার জচ্চোর, সে পুলিশকে হুমকি দিয়েছে আর বলেছে কি যে তার মা বোনকে তুলে আনবে। তো আমি এখানে তাকে বলেছিলাম যে তুমি মা বোনকে না তুলে এনে তোমার মেয়েটাকে ওর ঘরে ছেড়ে আসো। একজনের মা বোন তুলে হুমকি দেওয়ার পরে পুলিশ আমাদের অনুব্রত মণ্ডলের নামে একটা নোটিশ জারি করেছিল কি ওকে এসে থানায় হাজিরা দেওয়ার জন্য। তো অনুব্রত মণ্ডল এমন একজন চালাক মানুষ যে দেখো, যে গরু চুরি করে, যে বালি পাথর চুরি করে, সে যে কতটা চালাক হবে সেটা সাধারণ মানুষ ভালো করে বোঝে। উনি এমন একজন চালাক মানুষ যিনি তার বন্ধুকে দিয়ে লিখিয়ে নিয়েছেন যে তার করোনা হয়েছে। তৃণমূলের একজন প্রভাবশালী নেতা বলে তিনি জেলে থাকা অবস্থায়ও জেলা সভাপতি ছিলেন এবং জেল থেকে বেরিয়ে তিনি কোর কমিটির সদস্যও হয়েছেন। এখন যখন পুলিশ তাকে হাজিরা দেওয়ার জন্য থানায় নোটিশ পাঠিয়েছিল তখন তিনি তার অসুস্থতার বাহানা করে থানায় হাজিরা দিতে গেলেন না। এটা যদি কোনো সাধারণ মানুষ বা অন্য কোনো কেউ করতো তখন পুলিশ তার ঘরে গিয়ে তার দরজায় লাথি মেরে তার দরজা ভেঙে তাকে বার করে নিয়ে আসতো। এখানটায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতটা ওনার মাথায় আছে বলে উনি এখন বেঁচে যাচ্ছেন বা উনি ছাড় পেয়ে যাচ্ছেন। আমরা আগে জানতাম যে তৃণমূলের নেতাদের সিবিআই ডাকলে বা ইডি ডাকলে তাদের শরীর অসুস্থ হতো, এখন দেখছি পুলিশ ডাকলেও তাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। আর কদিন পরে সাধারণ মানুষ যখন হিসেব চাইবে তখনও তাদের শরীর অসুস্থ হয়ে যাবে। তো এগুলো নিয়ে তোমাদের কি মতামত তোমরা একটু জানাও। 2022 সালে
তখন যখন আমাদের অনুব্রত মণ্ডল মহাশয় কয়েক হাজার কোটি টাকার গরু পাচারের দুর্নীতির দায়ে সিবিআইয়ের কাছে গেল, তখন তার শরীর অসুস্থ হয়েছিল এবং তার জন্য মমতা ব্যানার্জি এসএসকেএমে একটা হসপিটালে তার একটা সিট বুকিং করে রেখেছিলেন বা বেড বুকিং করে রেখেছিলেন। এখন পুলিশকে যে গালি দিয়েছে তার মা, বোন, স্ত্রী তুলে, তারপরেও যখন সে তার অসুস্থতার কথা বলল, অসুস্থতার কারণে তিনি ওখানে হাজিরা দিতে পারেননি, কিন্তু তিনি তার অসুস্থতা নিয়ে পার্টি অফিসে যেতে পারেন, তিনি তার অসুস্থতা নিয়ে ভালো মন্দ খেতে পারেন, রাত্রিবেলা নেশা করতে পারেন। তিনি নাকি রাত্রিবেলা ঘুমের ওষুধ খেয়ে বলে দিয়েছেন এরকম খারাপ খারাপ কথা। তো তিনি কোন ঘুমের ওষুধ খেয়েছেন, কীভাবে ঘুমের ওষুধ তাকে খাওয়ানো হয়েছে, সেটাও দিদি জানে। কি মনে হয় এই ছবিটা কার? তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। তবে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।